এভরিওয়ান, ওয়েলকাম টু টেলস টিম। ভোজবাসা তপবন ট্রেকে আপনাদের স্বাগত। ঘড়িতে সময় সকাল 7:23। আমরা এসেছি গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক চেকপোস্টে। এখান থেকে পারমিট চেক করিয়ে শুরু হবে আমাদের বহু আকাঙ্ক্ষিত ভোজবাসা তপবন ট্রেক। কালীকমলি ধর্মশালা থেকে চেকপোস্ট অবধি প্রায় 2 কিলোমিটারের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে আপনাদের বরং এই রেজিস্ট্রেশন প্রসেসটা বলে দিই। রেজিস্ট্রেশন আপনি দুভাবে করতে পারেন, অফলাইন আর অনলাইন। অফলাইনের ক্ষেত্রে উত্তরকাশী ডিস্ট্রিক্ট অফিস বা গঙ্গোত্রী ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। অনলাইনের ক্ষেত্রে নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারেন। মাথাপিছু 200 টাকা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই চেক পয়েন্ট দিয়ে একদিনে 150 জনের বেশি এন্ট্রি দেওয়া হয় না, তাই প্ল্যান হয়ে গেলে রেজিস্ট্রেশন তাড়াতাড়ি করে নেবেন। আর রেজিস্ট্রেশনেরও আগে গাইড এবং এজেন্সি খোঁজা মাস্ট, এটা ছাড়া রেজিস্ট্রেশন হবে না। আসলে আমাদের বেশ কদিন আগেই এই ট্রেক শুরু করার কথা ছিল, কিন্তু পারমিশন পাইনি। শুধু আমরা নয়, ওই সময় কোনো টিমকেই পারমিশন দেওয়া হয়নি। ভোজবাসা তপবন অঞ্চলের ওয়েদার মারাত্মক রকমের খারাপ হয়ে গেছিল। আজ ওয়েদার একটু ক্লিন হতে আমরা ফাইনালি চেকপোস্ট থেকে পারমিশন পেলাম। কিন্তু আমাদের যে দিনগুলো নষ্ট হলো তা তো আর পেলাম না। হাতে সময় খুব একটা নেই। আমরা বেশ কয়েকটা বাফার ডে রেখেছিলাম, তাই হয়তো ফিরে না গিয়ে শুরুটুকু করতে পারছি। এবার দেখা যাক কতটুকু পথ পেরোতে পারি। একদম ডান দিকে দেখা যাচ্ছে এই যে আঙুলের সোজাসুজি এইখানটা, এটা হচ্ছে বাসুকি পর্বত। একে একে নতুন নতুন পাহাড় দেখা যাচ্ছে। আজ রাতে আমাদের ভোজবাসায় থাকার কথা। গঙ্গোত্রী থেকে প্রায় 14 কিলোমিটারের পথ। রাস্তা তো দেখছেনই, পুরোটাই চোখের আরাম আর পায়ের কসরত। এইমাত্র আমরা পৌঁছলাম চিরবাসা। এখানেও ক্যাম্প করার অপশন আছে। অনেক টিম ভোজবাসা না গিয়ে এখানেই তাঁবু খাটে। এখানে আমরা মিনিট 15 মতো জিরিয়ে নিয়েছি। এরপর ভোজবাসার 5 কিলোমিটার মতো। এই গতি বজায় রাখলে ঘন্টা 2 লাগবে। এই হলো ভুজ গাছ। এই গাছের নাম থেকে এই চত্বরের নাম ভোজবাসা হয়েছে। ভুজ গাছের আর একটা বিশেষত্ব হলো কাগজ আবিষ্কারের আগে এই গাছের ছালেই লেখালেখি চলত। এমনকি বিশ্বাস করা হয় ভারতের 2 মহাকাব্য রামায়ণ ও মহাভারত এই ভুজপত্রেই রচিত। Oh, the belt is right foot. सामने এটা হচ্ছে লালবাবার আশ্রম, আর এদিকে আরেকটা, এটা কি ये कौन सा है? রাম বাবার আশ্রম। আর বাকি সব টেন্ট দেখা যাচ্ছে এদিকে। লাল বাবার আশ্রমে আমরা প্রথমেই একটা ডরমিটরি পেয়ে গেছি। এখানে আমাদের লোকজন অলরেডি কম্বল দখল করে ফেলেছে, কিন্তু এক্ষুনি কম্বলে গমন সঠিক সিদ্ধান্ত হবে না। তার চেয়ে চলুন চারপাশটা একবার ঘুরে দেখি।
খাবার খুবই সাধারণ, ভাত আর পাতমিশালি ডাল। আমরা এখন তারই অপেক্ষায়। সন্ধ্যে 8টার সময় ভিউটা দেখা যাচ্ছে ঠিক লালবাবা আশ্রম থেকে। সামনে 3টে ভাগীরথী রেঞ্জ একদম স্পষ্ট দেখা যায় এখান থেকে। বাকি অনেক আননেম পিক আছে এখানে। এখন আমরা ভাগীরথী বেরোচ্ছি ট্রলির সাহায্যে। তবে এই ট্রলি গাইড আর দলের লোককেই টানতে হবে, কোনো পে অ্যান্ড সার্ভিসের বন্দোবস্ত নেই। আর নদী না পেরোনোর কারণ তো জানেনই, প্রচন্ড স্রোত আর হাড় কাঁপানো ঠান্ডা জল। তপবনের উদ্দেশ্যে যাত্রা, প্রায় 7 কিলোমিটারের পথ, সঙ্গে চোখ জোড়ানো দৃশ্য, হিমশীতল হাওয়া। আমাদের এই দিনটাই সম্বল, তাই তপবন গিয়ে আজই ফিরে আসতে হবে। তবে কপালে চিন্তার ভাঁজ একটাই, ওয়েদার। সামনে ভাগীরথী রেঞ্জ, আর তার পাশে প্রথম দেখতে পেলাম আমরা মাউন্ট শিবলিং। একে ঢাকা প্রায় পুরোটাই। এটা হচ্ছে মাউন্ট শিবলিং, যেটা তপবন থেকে সবচেয়ে সুন্দর দেখা যায়। সেদিকেই আমরা যাব। তবে প্রথম দর্শন পাওয়া গেল এই জায়গাটা থেকে। এই রাস্তা আমরা এমনি যেতে পারছি না, ওটাকে মাল নিয়ে ফিরছে অত। পুরোটাই রকফল জোন। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। প্রথমত ওয়েদার খুব একটা জুৎসই নয়, যেহেতু আজই ফিরে আসতে হবে, তাই ব্যাপারটা ক্রমশ ঝুঁকি সাপেক্ষ হয়ে যাচ্ছে। আর পাহাড় বেপরোয়া হওয়ার জায়গা নয়। এবারে হলো না, তবে ফিরে আসবো জলদি। ভোজবাসা ফিরে আসা মিনিট 15-এর মধ্যেই তুষারপাত শুরু হয়ে গেছে। আমাদের দলের সিদ্ধান্ত ঠিকঠাকই ছিল। আক্ষেপ তো একটু থাকবেই, আর এই আক্ষেপের পাহাড় ডিঙিয়ে আবার ফিরে আসবো এই পথে। সেবার যাবো যতখানি যাবো বলে এসেছি।